আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ই পাসপোর্ট কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, কী ডকুমেন্টের প্রয়োজন পড়বে। তো থাম্বনেলে আপনারা কিন্তু দেখতে পেয়েছেন যে আমি একটা কথা লিখেছিলাম যে আগের নিয়ম পরিবর্তন করা হয়েছে। তো হ্যাঁ, নিশ্চয়ই আগের নিয়ম পরিবর্তন করা হয়েছে। তো কোন নিয়মটা পরিবর্তন করা হয়েছে কিছুক্ষণ পরে আপনারা জানতে পারবেন। তো প্রথমত আমরা দেখব যে কিভাবে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করবেন, আর অ্যাপ্লিকেশনের মাঝপথে যেখানে পরিবর্তনটা এসেছে, ঠিক আছে, এটা আপনার সেকেন্ড বা থার্ড স্টেপে পরিবর্তনটা এসেছে, তো সেটা আমরা দেখিয়ে দিব কী পরিবর্তন এসেছে, কীভাবে কাজটা করতে হবে, আর কী ডকুমেন্ট লাগবে, কত টাকা ব্যাংক জমা দিবেন বা অনলাইন পেমেন্ট করবেন, সবই কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে। তো অবশ্যই কিন্তু ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ভিডিও, স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিও শুরু করা যাক। তো অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে, এটা হচ্ছে সেই ওয়েবসাইট epassport.gov.bd। তো ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন, অথবা ই পাসপোর্ট লিখে গুগলে সার্চ করলে আপনারা এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। তো ওয়েবসাইটে আসার পর এখান থেকে আপনাদের কি করতে হবে, অ্যাপ্লাই অনলাইন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আগে আপনাকে কি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে আপনার জিমেইলের মাধ্যমে। অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর আপনি এখান থেকে সাইন ইন করে আপনি অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। তো কীভাবে আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন সেটাকে আমরা দেখে নিই। তো এখান থেকে প্রথমত আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ, সেটা ইয়েস থাকবে। আর যদি কেউ অন্য দেশে থেকে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে এখানে নো দিয়ে যে দেশ থেকে অ্যাপ্লাই বর্তমানে অবস্থানরত আছেন সেই দেশের নাম দেবেন। তো আমি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছি, এই জন্য ইয়েস রাখবো। দেন হচ্ছে এখান থেকে আমার ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট থেকে আমি অ্যাপ্লাই করতেছি। তো এখান থেকে আপনি যে ডিস্ট্রিক্টে বর্তমানে আছেন প্রেজেন্ট অ্যাড্রেস অনুযায়ী সেই ডিস্ট্রিক্টের নামটাকে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনার উপজেলার নাম, ঠিক আছে, আপনার থানা বা উপজেলার নাম এখানে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি যখন ডিস্ট্রিক্ট এবং উপজেলার নামটা সিলেকশন করবেন, তখন এখান থেকে আপনাকে কোন পাসপোর্ট অফিসে যেতে হবে সেই নামটা এখানে চলে আসবে। যেমন আমার হচ্ছে ডিস্ট্রিক্ট ঢাকা, থানা পল্লবী, তো আমাকে যেতে হবে উত্তরা পাসপোর্ট অফিস। যদি আমি এখানে থানাটা অন্য একটা থানা দিই, যেমন মিরপুর থানা দেখাই, তাহলে যেতে হবে আগারগাঁও। ওকে, দেখুন এখান থেকে কিন্তু পাসপোর্ট অফিসের নামটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আপনি দেখতে পাবেন যে আপনাকে কোন পাসপোর্ট অফিসে যেতে হবে। তো আমি থানাটাকে দিয়ে দিলাম। দেন এখান থেকে আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে একটি আমাকে ইমেল অ্যাকাউন্ট দিতে হবে। ওকে, তো এই ইমেল অ্যাকাউন্টে আমার একটি ভেরিফিকেশন লিঙ্ক যাবে, যেটা আমাকে অ্যাক্টিভ করতে হবে। তো ইমেলটা লেখার পর এখান থেকে আই অ্যাম হুমেন একটি বাটন দেখতে পাচ্ছেন, ক্লিক করবেন। ওকে, তারপর এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। ওকে, মাঝে মাঝে এই রিক্যাপচারে একটু ঝামেলা হতে পারে, সেক্ষেত্রে কী করবেন আপনারা, একটু পেজটাকে রিফ্রেশ করবেন। রিফ্রেশ করে আবার ইমেল অ্যাকাউন্টটাকে দিয়ে আই অ্যাম হুমেন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপর আমরা কিছু এরকম ওভারভিউ দেখতে পাবো। এখান থেকে আমরা কি করব, একটা পাসওয়ার্ড সেট করব, যে পাসওয়ার্ডটা দিয়ে আমি আমার অ্যাকাউন্টে ঢুকতে পারবো। ওকে, তো পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে পার্সোনাল ইনফরমেশন, এখান থেকে নাম, ওকে, নাম, গিভেন নেম, তারপর হচ্ছে সারনেম। তো এখান থেকে আপনার নামের ফার্স্ট পার্টটা এখানে গিভেন নেমে দিবেন, আর লাস্ট পার্টটা হচ্ছে সারনেমে দিবেন। তো আমি নামের ফার্স্ট পার্টটা দিয়ে দিচ্ছি আর লাস্ট পার্টটাও দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে একটি ফোন নাম্বার দিতে হবে। তো এখান থেকে ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। ওকে, নাম্বার দেওয়ার পর এখান থেকে আবার আই অ্যাম হুমেন একটি অপশন দেখতে পাচ্ছেন, ক্লিক করবেন। ওকে, তারপর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট একটি অপশন দেখতে পাচ্ছেন, ক্লিক করবেন। ওকে, আমি যেই ইমেলটি ব্যবহার করেছি এই ইমেলে তার একটি অ্যাক্টিভেশন লিঙ্ক পাঠিয়েছে, এখন আমাকে সেই লিঙ্কটা অ্যাক্টিভ করতে হবে। তো আমি এখন ইমেলে চলে গেলাম। ওকে, দেখুন ইমেলটা কিন্তু আমার কাছে চলে এসেছে, নো রিপ্লাই, ই পাসপোর্ট পোর্টাল থেকে ইমেলটা চলে এসেছে। তো এখান থেকে যেটা হচ্ছে আমার সেই লিঙ্ক, এই লিঙ্কটা আমি সেখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন আমার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা কি করব, এখান থেকে সাইনিং অপশানে ক্লিক করব, ইমেল আইডিটা দিব। দেন এখান থেকে আমরা যে পাসওয়ার্ডটা কিছুক্ষণ আগে সেট করেছি সেই পাসওয়ার্ডটা দিব। দেওয়ার পর এখান থেকে আই অ্যাম হুমেন অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে সাইন ইন করবো। ওকে, তো আমরা কিছুটা এরকম ওভারভিউ দেখতে পাবো। এখান থেকে আমরা কি করব, অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট অপশনটিতে ক্লিক করব। এখান থেকে পাসপোর্ট টাইপ, এখান থেকে আমরা যারা সিভিলিয়ান, আপনার ব্যবসা কিংবা চাকরি, স্টুডেন্ট বা হাউসওয়াইফ, তাদের জন্য অর্ডিনারি পাসপোর্ট অপশানে ক্লিক করব। এছাড়া যারা গভর্নমেন্ট অফিসার রয়েছে তারা অফিসিয়ালি পাসপোর্ট নিতে পারবে। এছাড়া সাধারণদের জন্য অর্ডিনারি পাসপোর্ট অপশানে ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করব। দেন এখান থেকে আপনি যেই নামে অ্যাকাউন্ট করেছেন, যদি আপনি সেই নামেই পাসপোর্টের অ্যাপ্লিকেশন করতে চান, সেক্ষেত্রে আই অ্যাপ্লাই ফর মাই সেলফ অপশানে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার নামটি আর লিখতে হবে না, আপনার নামটি কিন্তু এখানে অটো চলে আসবে। আর যদি আপনি অন্য নামে অ্যাপ্লিকেশন করতে চান, বা আরেকটি কথা মনে রাখবেন, একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ আপনি 6টি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওকে, আর
আপনি একটি অ্যাপ্লিকেশন থেকে অবশ্যই যখন অ্যাপ্লাই করবেন নিজের ফ্যামিলি মেম্বারদেরই অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। দেখা গেলে অনেকে বিভিন্ন যারা কম্পিউটার দোকান চালান অনেক দোকানদারই আপনি এরকম নিজের অ্যাকাউন্ট থেকে অন্যান্যের অ্যাপ্লিকেশন করে ফেলে। তো এরকম ভুল কিন্তু করবেন না, কেননা আপনার ডেলিভারি স্লিপে কিন্তু এই যে এখান থেকে আপনি যে নাম্বারটি ফোন নাম্বারটি ব্যবহার করেছেন সেই নাম্বারটি কিন্তু এখানে চলে যাবে। তো অবশ্যই যদি ফ্যামিলি মেম্বার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু একই অ্যাকাউন্ট থেকে একের অধিক জনের অ্যাপ্লাই করবেন। এছাড়াও যদি ভিন্ন ভিন্ন পার্সন থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যেটা আমি সাজেস্ট করবো প্রত্যেকেরই আলাদা আলাদা অ্যাকাউন্ট খুলে নেবেন, তারপর অনলাইন অ্যাপ্লিকেশন করবেন। আর ফ্যামিলি মেম্বার হয়ে থাকলে একটা অ্যাকাউন্ট থেকে আপনি চাইলে 6 জনের অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আমি আপাতত যেই নামে অ্যাপ্লিকেশন করেছি সেই নামে মানে যেই নামে অ্যাকাউন্ট খুলেছি সেই নামে অ্যাপ্লিকেশন করবো। এই জন্য আই অ্যাপ্লাই ফর মাই সেলফ অপশানে ক্লিক করলাম, নাম এখানে চলে আসছে। দেন এখান থেকে জেন্ডারটাকে নির্বাচন করতে হবে। ওকে, তারপর এখান থেকে সিলেক্ট প্রফেশন। তো এখান থেকে আপনি যে কাজটি করেন, আপনি স্টুডেন্ট হয়ে থাকলে স্টুডেন্ট, চাকরি, ব্যবসা যাই করেন না কেন সেই জিনিসটি এখানে আপনি নির্বাচন করে দেবেন। তো এটা হচ্ছে স্টুডেন্ট, আমি এখান থেকে স্টুডেন্ট দিয়ে দিলাম। ওকে, তার প্রফেশন হচ্ছে স্টুডেন্ট। এছাড়া যদি আপনার চাকরি দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে চাকরির প্রমাণ বা ব্যবসা দিয়ে থাকলে ব্যবসার প্রমাণ শো করতে হবে। তো কী কী ডকুমেন্ট লাগবে সেটা আমরা লাস্টে জানবো। তারপর হচ্ছে আপনার রিলিজিয়ান, আপনার ধর্মটা এখানে নির্বাচন করবেন। এখান থেকে আমি ইসলামটাকে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে আপনার ফোন নাম্বার, ওই যে অ্যাকাউন্ট করার টাইম যে ফোন নাম্বারটা দিয়েছিলাম সেই ফোন নাম্বারটা এখানে শো করতেছে, যদি চাই নাম্বারটাকে পরিবর্তন করতে পারবো। তারপর হচ্ছে এখান থেকে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ, এখান থেকে আপনার জন্মস্থান, আপনি কোন জেলায় জন্মস্থান করেছেন সেই নামটি এখানে নির্বাচন করবেন। একটি কথা মনে রাখবেন, আপনি যখন ই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন তখন আপনার আগের পাসপোর্ট থাকুক বা না থাকুক আপনাকে কিন্তু আপনার এনআইডি কার্ড অনুযায়ী সব কিছু করতে হবে। প্লেস অফ বার্থ আপনার এনআইডি কার্ডে যা দেওয়া রয়েছে ব্যাক সাইডে দেখতে পাবেন, সেই অনুযায়ী কিন্তু প্লেস অফ বার্থটাকে দেবেন। ওকে, এখানে সব তথ্য, নিজের নাম, বয়স, পিতামাতার নাম, এভরিথিং, ঠিক আছে, সব কিছুই আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী ফলো করবেন, জাস্ট ঠিকানা ব্যতীত, কেননা ঠিকানা অনেকের বর্তমান ঠিকানা চেঞ্জ হতে পারে, এই জন্য আপনার সমস্ত তথ্য আপনি এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে দেবেন। তারপর হচ্ছে আপনার ডেট অফ বার্থ, আপনার যে জন্ম তারিখটা রয়েছে সেই জন্ম তারিখ, মাস, সাল এখান থেকে দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিচ্ছি। ওকে, ডেট অফ বার্থ দেওয়ার পর এখান থেকে সিলেক্ট টাইপ অফ সিটিজেনশিপ, তো আপনি এখানে মানে বাংলাদেশে কীভাবে নাগরিকত্ব পেয়েছেন এখান থেকে বাই বার্থ এই অপশানটাকে রেখে দেবেন। এছাড়া যদি কেউ অন্য মাধ্যমে নাগরিক হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে অনেকগুলো অপশান আছে, এখান থেকে দিয়ে দেবেন। তো আমি জন্মসূত্রে এই জন্য বাই বার্থ অপশানে রাখলাম। দেন এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করব। ওকে, চলে আসছে আমার ঠিকানা। তো যে চেঞ্জটা এসেছে সেটা হচ্ছে এই জায়গাতে। ওকে, এই জায়গায় আপনার পাসপোর্টের নতুন চেঞ্জটা চলে এসেছে। তো পূর্বের যে নিয়মটা ছিল একদম অ্যাট ফার্স্ট যখন এমআরপি পাসপোর্ট বা যখন নতুন ই পাসপোর্ট করেছিল তখন কিন্তু যে যার মতন স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা ব্যবহার করা গেছে, কোনো প্রবলেম হয়নি। দেন নিয়ম নিয়ে আসছিল যে স্থায়ী ঠিকানা নিজস্ব কোনো একটা প্রপার্টির দিতে হবে। যদি আপনি ঢাকা থেকে পাসপোর্ট করেন, ঢাকায় যদি নিজেদের জমি জমা বা বাড়ি না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি গ্রামের ঠিকানা দিতে হবে। সেই নিয়মটা কিন্তু পূর্বে ছিল। তো এখন যে নিয়মটা নতুন এসেছে সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের স্থায়ী ঠিকানা যেটা দেওয়া রয়েছে আপনাকে ঠিক সেই ঠিকানাটাই দিতে হবে। আপনি ধরুন ঢাকাতে পাসপোর্ট করবেন, আপনার ঢাকাতে বাড়ি আছে, তা আপনি স্থায়ী বর্তমান সবই ঢাকা দিয়েছেন, কিন্তু আপনি যখন এনআইডি কার্ড করেছেন তখন এনআইডি কার্ড করার সময় আপনি স্থায়ী ঠিকানা আপনার গ্রামের বাড়ির ব্যবহার করেছেন, তাহলে কিন্তু আপনি ঢাকায় স্থায়ী ঠিকানা ব্যবহার করতে পারবেন না। বর্তমান সময় আপনাকে কিন্তু আপনার গ্রামের ঠিকানা দিতে হবে। কেন দিতে হবে? আপনার এনআইডি কার্ডে গ্রামের ঠিকানা রয়েছে, অথবা আপনার ঢাকা শহরে বাড়ি প্রপার্টি কিছুই নেই, বাট আপনার এনআইডি কার্ডে স্থায়ী ঠিকানা ঢাকার দেওয়া, তো আপনি কিন্তু স্থায়ী ঠিকানা ঢাকার এখন ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার ঝামেলা হবে না। কিন্তু এনআইডি কার্ডের সাথে মিল না রেখে যদি অন্য একটি ঠিকানা স্থায়ী দেন তাহলে কিন্তু ঝামেলা হবে। এনআইডি কার্ডে যে অনুযায়ী আছে সেই অনুযায়ী আপনি স্থায়ী ঠিকানা দিবেন, তাহলে কিন্তু কোনো প্রকার ঝামেলা হবে না। সেটাই কিন্তু চেঞ্জ এসেছে, ঠিক আছে। যখন আপনি এনআইডি কার্ডে মানে ই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন তখন অবশ্যই আপনারা আপনাদের এনআইডি কার্ডের সার্ভার পোর্টালে ঢুকে আপনাদের ঠিকানাটা দেখে নেবেন যে আপনার বর্তমান ঠিকানা, পেশা, স্থায়ী ঠিকানা কী দেওয়া রয়েছে সে অনুযায়ী কিন্তু কাজ করবেন। বর্তমান ঠিকানা আপনি যে কোনো একটা দিতে পারেন, প্রবলেম নেই, বাট স্থায়ী ঠিকানা আপনার এনআইডি কার্ডে যেটা আছে সেটাই দিয়ে দিবেন। আর সবথেকে বেটার হবে পাসপোর্টের অ্যাপ্লিকেশন করার আগে আপনারা আপনাদের এনআইডি কার্ডের একটি সার্ভার কপি ডাউনলোড করে নেবেন, অথবা আপনারা এনআইডি কার্ডের পোর্টালে ঢুকে আপনার সমস্ত তথ্যগুলো চেক করে নেবেন। ওকে, তো এখন আসি তারপরে ঠিকানা। তো স্থায়ী ঠিকানার প্রথম কী যে ডিস্ট্রিক্ট, তো আমি এখান থেকে ডিস্ট্রিক্টটাকে দিয়ে দিলাম। তারপর হচ্ছে হাউস নাম্বার, তো এখান থেকে আমরা হাউস নাম্বারটাকে দিব। দেওয়ার পরে হচ্ছে সেকেন্ড ঘরে রোড, ব্লক, সেকশন, এটা হচ্ছে অপশনাল। যদি এইগুলো না থাকে কোনো প্রবলেম নাই, স্কিপ করতে পারেন, আর যদি থাকে দিয়ে দিবেন। তো আমার আছে, এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। আর তারপর হচ্ছে পোস্ট অফিস, তো এখান থেকে পোস্ট অফিসের নামটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে পুলিশ স্টেশন,
থানার নামটাকে দিব। তো এখান থেকে যেমন দেখুন আমি ঢাকার ঠিকানা ব্যবহার করেছি, আমি এখান থেকে হাউস নাম্বার লিখতে পেরেছি, রোড নাম্বার লিখতে পেরেছি, তারপর হচ্ছে এখান থেকে ব্লক দিয়েছি, সেকশন দিয়েছি। তো আপনারা যদি গ্রামের অ্যাড্রেস ব্যবহার করেন সেক্ষেত্রে এই ঘরে আপনারা গ্রামের নামটাকে দিবেন, আর এখানে আপনারা চাইলে আপনাদের ইউনিয়নের নাম বা ওয়ার্ড নাম্বার এখানে দিয়ে দিতে পারেন, বা যদি চান যেটা স্কিপ করতে পারেন, সমস্যা নেই, এটা হচ্ছে অপশনাল। ওকে, তারপর হচ্ছে স্থায়ী বর্তমান ঠিকানা। তো স্থায়ী ঠিকানাতে লিখলাম, আর হচ্ছে বর্তমান ঠিকানা। তো বর্তমান ঠিকানা যদি সেম হয়ে থাকে টিক মার্কে ক্লিক করবেন, সেম এটা অ্যাপ্লাই হয়ে যাবে। আর যদি ভিন্ন হয়ে থাকে পুরো ঠিকানাটা আপনাকে নতুনভাবে লিখতে হবে। তো আমার হচ্ছে স্থায়ী বর্তমান যে অ্যাপ্লিকেশনটা করতেছি সেম, তো আমি এখানে সেম এই অপশানে ক্লিক করে নেক্সট অপশানে চলে যাব, সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে, তারপর সেখান থেকে আপনার এনআইডি কার্ডের নাম্বার। তো এখান থেকে আপনি এনআইডি কার্ডের নাম্বার দিলে কিন্তু এখানে আপনার এনআইডি কার্ডের সব তথ্যগুলো চলে আসবে। তো আমি এখান থেকে এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, তো নাম্বার দেওয়ার পরে কিন্তু এখানে একটা আমার লেখা শো করতেছে, সেটা হচ্ছে এনআইডি চেকিং সার্ভার ইজ কারেন্টলি আনঅ্যাভেলেবল। ওকে, দেখুন নাম্বার দেওয়ার পর এখানে কি আসছে যে আপনার সার্ভারটা আনঅ্যাভেলেবল। তো আপাতত সার্ভারের প্রবলেম চলতেছে, যে কারণে এখান থেকে তথ্যগুলো আসতেছে না। বাট এটা প্রবলেমটা সবসময় থাকে না, আপনার মাঝে সাঝে প্রবলেম হয়, যেক্ষেত্রে আপনি যখন আইডি কার্ডের নাম্বারটি দিবেন তখন দেখবেন এখানে আপনার ভেরিফাইড লেখাটা চলে আসবে, বা লেখা আসবে যে আপনার এনআইডি কার্ডের তথ্যগুলো ওদের সার্ভারের মধ্যে আছে, এবং এখানে আপনি সেই তথ্যগুলো দেখতে পাবেন। ওকে, তো আমরা আপাতত সামনে বাড়ি। নাম্বারটি দেওয়ার পর এখান থেকে আমার আগের কোনো পাসপোর্ট আছে কিনা সে তথ্য জানতে যাচ্ছে। যদি আগের কোনো এমআরপি বা ই পাসপোর্ট থাকে এখান থেকে আমরা ইয়েস অপশানে ক্লিক করে সে তথ্যগুলো দিয়ে দিব, আর না থাকলে নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট অপশানে ক্লিক করব। দেন আমরা এখানে কি করব, চলে যাব সেভ অ্যান্ড কন্টিনিউতে। তারপর হচ্ছে ফাদার্স নেম, ফাদার্স প্রফেশন, ন্যাশনালিটি এবং ন্যাশনাল আইডি নাম্বার। ঠিক সেমভাবে মাদার্স নেম, মাদার্স প্রফেশন, ন্যাশনালিটি, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার। তো আমি তথ্যগুলো দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনি আপনার বাবার যে পেশা, যে কাজ করে সেই তথ্য দিয়ে দিবেন। তো অনেকে বলতে পারেন যে বাবা যে কাজ করে সে প্রুফ দিতে হবে কিনা, না সেটা দিতে হবে না, আপনি যে কাজ করেন সেটা প্রুফ দিতে হবে। বাবার জাস্ট এনআইডি কার্ডের কপি, এনআইডি কার্ডের নাম দিলেই হবে। তো আমি আপাতত নামটা দিয়ে দিচ্ছি। ওকে, তো নামগুলো আমি দিয়ে দিলাম। তো এখানে একটা যে সাজেস্ট করবো, যাদের বয়স কম, যাদের জন্মসাল 2001, 2, 3, 4, 5, তো তারা যখন ই পাসপোর্ট করবেন তখন অবশ্যই কিন্তু আপনার বাবা মার এনআইডি কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দিবেন। আর যাদের বয়স বেশি 1999 বা 90, 80, তাদের ক্ষেত্রে না দিলেও হবে। আর যাদের বয়স কম তারা অবশ্যই এখানে আপনার বাবা মার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপরে চলে যাব সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে। দেন এখান থেকে আপনার ম্যারিটাল স্ট্যাটাস, যদি ম্যারিড হয়ে থাকেন ম্যারিড অপশানে ক্লিক করে আপনার হাজব্যান্ডের বা ওয়াইফের নাম কি করে, তার ন্যাশনালিটি, তার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। আর যদি সিঙ্গেল হয়ে থাকেন এখান থেকে সিঙ্গেল অপশানে ক্লিক করবেন। দেন আমরা এখান থেকে চলে যাব সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে। তারপর এখান থেকে ইমার্জেন্সি কন্ট্যাক্ট। তো এখান থেকে আপনি একজন ব্যক্তিকে দিতে হবে, যে ব্যক্তির নামটা আপনার পাসপোর্টের মধ্যে থাকবে, যে আপনাকে যদি না পায় তাহলে সেই ব্যক্তির সাথে যোগাযোগ করা হবে। এটা কিন্তু পাসপোর্টে সেই ব্যক্তির তথ্যটা চলে আসবে। তো এখান থেকে আমি আপাতত ফাদার্সের তথ্যটা দিয়ে দিচ্ছি ইমার্জেন্সি কন্ট্যাক্ট পার্সন হিসাবে। ওকে, তার নামটা চলে আসলো। এখন আমরা এখান থেকে তার ঠিকানা, তার ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে হাউস নাম্বার, তারপর হচ্ছে রোড নাম্বার, যে তার যে প্রপার যে ঠিকানাটা রয়েছে সেই ঠিকানাটা আমরা এখানে দিয়ে দিব। ঠিকানাটা দেওয়ার পর এখান থেকে তার যে থানাটা রয়েছে সে থানা দেব। দেন এখান থেকে তার একটা ফোন নাম্বার দেব। ওকে, ফোন নাম্বার দেওয়ার পর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করব। ওকে, তো এখন সেই পাসপোর্টটা আমি কত বছরের জন্য করব। যদি 48 পেজ 5 বছরের জন্য করি তাহলে আমার ফি আসবে 4025 টাকা। যদি 48 পেজ 10 বছরের জন্য করি তাহলে ফি আসবে 5750 টাকা। তো আমি আপাতত 10 বছরের জন্য করব, এটা ফি আসছে। আর যদি 64 পেজ করি পেমেন্ট আসবে 8050 টাকা, আর 64 পেজ 5 বছরের জন্য 6325 টাকা। এটা হচ্ছে পাসপোর্টের ফি। ওকে, তো আমি আপাতত 48 পেজ 10 বছরের জন্য করলাম। দেন এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করব। তারপর হচ্ছে এখান থেকে আমি পাসপোর্টটা কি করব, রেগুলার, আর্জেন্ট নাকি সুপার এক্সপ্রেস। তো আমি এখান থেকে রেগুলার ডেলিভারি আপনি 21 দিনের মধ্যে পাবেন, আর এক্সপ্রেস হচ্ছে 7 থেকে 14 দিন। রেগুলার হচ্ছে 21 থেকে 1 মাস, আর এক্সপ্রেস হচ্ছে 7 থেকে 14 দিন, আর সুপার এক্সপ্রেস হচ্ছে 2 থেকে 3 দিন। ওকে, তো টাকাও কিন্তু ভিন্ন আছে। রেগুলারের 5700, এক্সপ্রেসের 8050, সুপার এক্সপ্রেসের 10350। তো দুইটা চেঞ্জ এসেছে, একটা হচ্ছে আপনার ঠিকানায়, স্থায়ী ঠিকানা এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে। আরেকটা চেঞ্জ এসেছে, যেটা পূর্বের নিয়মটা পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে সুপার এক্সপ্রেসের। তো আগে যারা যাদের শুধু পুরাতন পাসপোর্ট থাকতো তারাই কিন্তু চাইলে সুপার এক্সপ্রেস ডেলিভারি নিতে পারতো। বাট এখন চাইলে আপনার যদি আগের কোনো পাসপোর্ট নাও থাকে, আপনি একদম নিউ ফ্রেশ পাসপোর্ট করতে আসেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি সুপার এক্সপ্রেস সুবিধাটা নিতে পারবেন, যেটা কিন্তু পূর্বে ছিল না। তো নিয়ম দুইটা পরিবর্তন হয়েছে, একটা হচ্ছে ঠিকানা আর একটা হচ্ছে সুপার এক্সপ্রেস ডেলিভারি অ্যাড হয়েছে নতুনদের ক্ষেত্রে। তো আমরা আপাতত রেগুলার নিব, সেক্ষেত্রে রেগুলার ডেলিভারি অপশানে ক্লিক করলাম।
দেন এখান থেকে আমাকে একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে যে আমি কবে পাসপোর্ট অফিসে যাব। যেমন দেখুন আজকে হচ্ছে মে মাস, ভিডিও করা হতে হচ্ছে 29 তারিখে, তো 29, 30, 31, কালকে হচ্ছে ফ্রাইডে, শনিবার, কোনো ডেট কিন্তু নাই। তো আমরা চলে যাবো এখন জুন মাসে। তো জুন মাসে ডেট রয়েছে 1, 2, 3, 4, দিন হইতেছে ঈদের ছুটি চলে আসছে, 5 থেকে 14 তারিখ পর্যন্ত কোনো ডেট নেই, এদিন বন্ধ। ওকে, তো এর মধ্যে থেকে আমি যেদিনকে পাসপোর্ট অফিসে যাব সেই ডেটটা আমি এখান থেকে নিয়ে নিব। তো আমি আমার মন মতন ডেট নিতে পারবো, যেগুলো যে ব্ল্যাক দেখতে পারতেছেন এই অনুযায়ী আমি ডেট নিতে পারবো, আর যেগুলো হচ্ছে ভিজিবল হচ্ছে না এগুলো ডেট আমি নিতে পারবো না, এগুলো তো অফ ডে বা আপনার এই দিন আমি নিতে পারবো না। তো এখন আমি ধরুন যাব 3 তারিখে, তো আমি 3 তারিখের ডেটটাকে নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে টাইম দিতে হবে, তো আমি আপাতত 10:30, ওকে, এই টাইমটা ফিক্স করলাম। তারপর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করব। তো এর আগে কথা বলে নিই, এই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা কিন্তু শুধু ঢাকার মধ্যে রয়েছে, ঢাকার বাইরে কিন্তু এই অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন পড়ে না। আর আমি যে 3 তারিখে দিয়েছি আমাকে কিন্তু অবশ্যই 3 তারিখেই যেতে হবে, আমি কিন্তু 2 তারিখে গেলে হবে না, 4 তারিখে গেলে হবে না, 3 তারিখেই কিন্তু আমাকে পাসপোর্ট অফিসে সশরীরে যেতে হবে। আর গ্রামের মধ্যে মানে ঢাকার বাইরে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট লাগে না, আপনি চাইলে আজকে আবেদন করে আজকেই জমা দিতে পারবেন, বা চাইলে 1 সপ্তাহ পরেও দিতে পারবেন, কোনো সমস্যা না, সেটা হচ্ছে আপনার উপরে। এখন আমি ডেট নিয়ে নিলাম, এখন আমি সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করব। ওকে, এখন আমাকে একটা ফাইনাল প্রিভিউ দেখাবে, আমি ভালো মতন সব কিছু চেক করে নেব, যদি কোনো ভুল পাই এডিট অপশানে ক্লিক করে সেই প্যাটার্নে আমাকে নিয়ে যাবে, সেখান থেকে আমি কারেকশন করতে পারবো। তো আমি সবগুলো ভালো মতন চেক করে নিলাম। দেন এখান থেকে সব ঠিকঠাক থাকলে এই যে এখান থেকে ডিক্লারেশন অফ কনসেন্ট, এই যে এখানে টিকমার্ক অপশান রয়েছে, ক্লিক করে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট অপশানে ক্লিক করব। দেন ওকে দিব। দেওয়ার পর এখান থেকে আমাকে পেমেন্ট সিস্টেম করতে বলবো। তো আমি আপনাকে যেটা সাজেস্ট করব, এখান থেকে পেমেন্ট না করার জন্য অনলাইন করার প্রবলেম না, আপনি এই চালানের মাধ্যমে পেমেন্ট করেন, বাট এখান থেকে একপের মাধ্যমে পেমেন্টটা না করার জন্য আমি আপনাকে সাজেস্ট করব। কেননা যদি কোনো কারণে আপনার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়, সেক্ষেত্রে কিন্তু এই লেখাটা আপনারা দেখতেই পাচ্ছেন, আপনার পেমেন্ট অ্যান্ড ইজ নট রিফান্ডেবল। ওকে, যদি কোনো কারণে এই অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়, আপনার পেমেন্টটা কিন্তু চলে যাবে এই ওডিআই নাম্বারের উপরে। যখন ই পাসপোর্টের জন্য এখান থেকে পেমেন্ট করবেন, পেমেন্টটা চলে যাবে ওডিআই এই নাম্বারের উপরে পেমেন্টটা যাবে। আর যদি আপনি এ চালান অথবা ব্যাংকে গিয়ে পেমেন্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এনআইডি কার্ডের নাম্বারের উপরে থেকে পেমেন্টটা যাবে। তো যেটা সাজেস্ট করবো, এখান থেকে অফলাইন পেমেন্টটাকে সিলেক্ট করে আপনি চাইলে অনলাইনে এ চালানের মাধ্যমে পেমেন্ট করে দেন বা ব্যাংকে গিয়ে পেমেন্ট করে দেন। ওকে, তো আমরা আপাতত অফলাইন পেমেন্টটাকে দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিব। আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু সাবমিট হয়ে গেছে। এখন আমরা কি করব, এখান থেকে প্রিন্ট সামারি, এই পাতাটা, এই যে প্রিন্ট সামারি, এই পেপারটা প্রিন্ট আউট করে নিব। দেন এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টিং, এইখান থেকে একটা 3 পাতার ফর্ম রয়েছে, এই ফর্মটা আমরা প্রিন্ট করে নিব। এই যখন আমরা অ্যাপ্লিকেশন করবো, এখান থেকে আমরা 3টা পেজ পাবো, এই যে 4টা পেজ পাবো, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম আর একটা হচ্ছে শিডিউল পেপার। আর যখন আমরা অনলাইন থেকে যদি পেমেন্ট করি, সেক্ষেত্রে আমরা এই চালানের একটা কপি পাবো, আর ব্যাংক থেকে পেমেন্ট করলে ব্যাংক রিসিপ্ট পাবো। তো এখন আসি যে আপনি কি ডকুমেন্ট লাগবে। তো আমি সাজেস্ট করব ব্যাংক পেমেন্ট করার জন্য। আর যদি কি অনলাইনে পেমেন্ট করতে চান, কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। যে যেমন এখান থেকে দেখুন, আপনার এই পাসপোর্ট ফিতে ক্লিক করলে এই যে এখান থেকে আপনার অফলাইন পেমেন্ট, এই যে এখান থেকে আপনার 2 নাম্বারটা অফলাইন ক্যান বি পেড গভর্নমেন্ট প্রাইভেট ব্যাংক, এই যেখান থেকে ক্লিক করে আপনি এখান থেকে পাসপোর্টের ফিটাকে জমা দিতে পারবেন। ওকে, যেখান থেকে পাসপোর্টের ধরনটাকে নির্বাচন করে আপনি ওকে প্রেস করে আপনি এই পাসপোর্টের টাকাটা এখান থেকে দিতে পারবেন। ওকে, তো এখন আসি আপনার পাসপোর্ট করার জন্য আপনার কি ডকুমেন্টের প্রয়োজন পড়বে। তো ডকুমেন্ট লাগবে, একদম শর্টলি বলবো, ভিডিওটা অনেক অলরেডি বড় হয়ে গেছে, আর বেশি বড় করবো না, খুবই শর্টলি আমি শেষ করে দেবো। লিস্টটা দেখতে পাচ্ছেন, চাইলে আপনারা এই লিস্টটাকে একবার পড়ে নিলে হবে, আর আমি শর্টলিটা নিয়ে বুঝিয়ে দিচ্ছি। অ্যাপয়েন্টমেন্ট পেপার, যেটা আমি অ্যাপ্লিকেশন করে ফার্স্ট যে পেপারটা দিয়েছিলাম, ডেটের পেপারটা, তারপর হচ্ছে অনলাইন আবেদন, যে একটা 3টা পেজ 4টা পেজ আমাদের অ্যাপয়েন্টমেন্ট পেপার আর অ্যাপ্লিকেশন ফর্ম। তারপর হচ্ছে পেমেন্ট রিসিট, মানে ফি পরিশোধের রসিদ, যে ব্যাংক বা অনলাইনে যেটাই পেমেন্ট করি না কেন সে রিসিট। তারপর হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপি অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি, আর 2টারই কিন্তু মূল কপি লাগবে, তারা দেখতে চাবে। তো এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন। ওকে, আর 18 বছর পার হয়ে গেলে কিন্তু অবশ্যই এনআইডি কার্ড লাগবে। 18 বছরের নিচে যারা, তারা জন্ম নিবন্ধন করতে পারবে, 18 পার হলেই এনআইডি কার্ড মাস্ট। তারপর হচ্ছে পেশাগত প্রমাণ, আপনি যাই করেন না কেন সে একটা ডকুমেন্ট দিতে হবে। স্টুডেন্ট হয়ে থাকলে স্টুডেন্ট কার্ড, চাকরি হয়ে থাকলে এনওসি বা ভিজিটিং কার্ড অথবা প্রত্যয়নপত্র, গভর্নমেন্ট সার্ভিস হয়ে থাকলে এখান থেকে আপনি এনওসি নিতে হবে, ব্যবসা করে থাকলে ট্রেড লাইসেন্স, যাই করেন না কেন সে একটা প্রমাণ। তারপর হচ্ছে ইউটিলিটি বিলের কপি, আপনি বর্তমান ঠিকানা অনুযায়ী আপনার বিদ্যুৎ বিল, পানি বিল, গ্যাস বিল, যে কোনো একটি বিলের কপি আপনাকে দিতে হবে।
তারপর হচ্ছে যদি কারো পুরাতন পাসপোর্ট থাকে সে পাসপোর্টের কপি নেবেন। যদি পিতামাতার এনআইডি কার্ড থাকে পিতামাতার এনআইডি কার্ডটার কপি নিয়ে নেবেন। অবশ্যই যদি বয়স 2001, 2, 3, 4, 5 হয় অবশ্যই পিতামাতার এনআইডি কার্ড লাগবে। আর যদি জন্মসাল 1980, 90, 92 তাদের ক্ষেত্রে পিতামাতার এনআইডি কার্ড না নিলেও হবে। 2000 পার হলেই কিন্তু পিতামাতার এনআইডি কার্ড নিয়ে যাবেন সাথে করে। আর যদি কেউ ম্যারিড হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্পাউসের, হাজব্যান্ড বা ওয়াইফের এনআইডি কার্ডের কপি লাগবে। তো এই হচ্ছে মূলত ডকুমেন্ট আর টোটাল প্রসেস। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার কী কী ডকুমেন্ট লাগবে, কীভাবে অ্যাপ্লিকেশন করবেন। তো আজকের ভিডিও পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।